ভোর ঠিক ৬টা। কুয়াশায় দূর-দূরান্তের পথ দেখা যাচ্ছে না। রাঙ্গা সেই কখন থেকে চুপচাপ একদিকে অপলক তাকিয়ে আছে। মনে হচ্ছে সুফিয়ানের ভিতরে চাপা কষ্ট ও টের পাচ্ছে। অথচ প্রকাশ করতে পারছে না। সুফিয়ান বারান্দায় বসে আছে। তার সামনে সিগারেটের শেষ নেই। সব অর্ধেক খাওয়া অংশ। সুলেমান, বদরু, হাবলু, লাল মিয়া সবাই উঠোনে ছিটিয়ে ছিটিয়ে বসে আছে। একটু পরপর সুফিয়ানের দিকে চোখ তুলে দেখছে। হাসি খুশি মানুষটি পরিপূর্ণ চুপ হয়ে গেছে। সারা রাত পাগলের মতো এদিক সেদিক ছুটেছে। পাগলের থেকেও বেশি এলোমেলো হয়ে গেছে সে। পাগল না হয় খানিক সময়ের পর স্থির হয়। সুফিয়ান যেন স্থির হতে পারছে না। ভোরের নিস্তব্ধতাকে এখনো যেন কেউ ছুঁয়ে দেখার সাহস পাচ্ছে না। গাছের পাতায় জমে থাকা শিশিরের ফোঁটাগুলো আলো পায়নি এখনো। ঠান্ডা হয়ে জিমিয়ে আছে। বারান্দার কোনায় বসে সুফিয়ান ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। কিন্তু সেই নিঃশ্বাস যেন বুকের কোথাও আটকে যাচ্ছে। চোখের সামনে ফারদিনার মুখটি বারবার ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। ঠিক যেমন করে তার জীবনের ভরসাগুলো মিলিয়ে গেল গত রাতেই, সব যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সারা রাত দৌড়ে বেড়ানো মানুষটার চোখে এখন কোনো দৌড় নেই, শুধু শূন্যতা। আঙ্গুলের ফাঁকে এখনো একটা সিগারেট জ্বলছে, কিন্তু নিভে যাওয়ার আগেই আগুনটা যেন তাকে জ্বালিয়ে শেষ করতে চাইছে। হাঁটুর উপর কনুই রেখে সে তাকিয়ে আছে। কোথাও নয়, কারোর দিকে নয়, একটা অদৃশ্য দেয়ালের দিকে, যেটা হঠাৎ করেই তার সামনে দাঁড়িয়ে আছে। দেয়ালের অপর প্রান্তে যেন ফারদিনা। সে এখনো নিশ্চিত নয় ওপারে ফারদিনা অন্য কারো। না, এখনো তারই হয়ে আছে। সুলেমান ধীরে ধীরে এগিয়ে এসে বারান্দার পাটাতনে বসে বলল, কিছু বলতে চাইলে গলা শুকিয়ে গেছে ওর। শুধু অনুভব করছে সুফিয়ান আর আগের মানুষটা নেই। হাসিখুশি প্রাণোচ্ছল সবাইকে হাসিয়ে রাখার মানুষটা যেন রাতারাতি বয়স্ক হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে। তার ভিতরের ভাঙচুরটা এতটাই নিঃশব্দে হয়েছে যেন কেউ শুনতেই পায়নি। উঠোনের ওপারে লাল মিয়া, বদরুদের গলা আটকে আছে, কেউ কথা বলছে না। বাতাসে শুধু অচেনা ভার, যা চাপা শব্দে বলে দিচ্ছে এই বাড়ির কর্তা যেন আজ ভালো নেই। হঠাৎ সুফিয়ান মুঠো শক্ত করে ধরে ফেলল। তার আঙ্গুলের নখ নিজের তালুতে গেঁথে গেল, কিন্তু সে টের পেল না। চোখ দুটো লাল হয়ে আছে। গতকাল এতটুকু ঘুমায়নি যেন। ঘুম তার সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করেছে। সে ধীরে ধীরে মাথা নিচু করল। আর সেই মুহূর্তে মনে হলো একজন মানুষ নয়, একটা পাহাড় ভেঙে পড়েছে নিঃশব্দে। আর সেই পাহাড়টা সেই। কেউ কাছে যেতে পারছে না, কারণ তার নীরবতার চারপাশে তৈরি হয়েছে অদৃশ্য কাঁটা তারের বেড়া, যেখানে কোনো কথা পৌঁছায় না, কোনো সান্ত্বনা পৌঁছাচ্ছে না। সুফিয়ান শুধু একটাবার চোখ তুলে আকাশের দিকে তাকালো। মেঘে ঢাকা ভোর তার দিকে কোনো উত্তর ফেরত দিল না। সেই মুহূর্তে মনে হলো যেন পৃথিবীটা একেবারে থেমে গেছে, কিন্তু তার ভেতরে জ্বরটা থামছে না। একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে মস্তিষ্কের মাঝে, ফারদিনা কোথায়? সে সত্যিই চলে গেছে অন্যের হাত ধরে? তার ভালোবাসা এতটা হালকা ছিল, যা কিনা অল্প বাতাসে উড়ে গেল? সুফিয়ানের নাক চোখ লাল হয়ে উঠল আবারও। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। হাত দিয়ে জল মুছে ফেলতে ফেলতে আবারও পড়ছে। মনে হচ্ছে তার কষ্ট যেন চোখের মনে অতিক্রম করে পৌঁছে গিয়েছে। সলিমান বলল, আপনি আর এভাবে কান্না করবেন না। আপনার চোখে জল না, বরং তেজ দেখতে চাই। দরকার হয় আপনি কিরগিস্তান চলে যান, আমরাও যাব। ফারদিনাকে যা বলার বলবেন। সুফিয়ান বেচা গলায় বলল, ফারদিনা যদি সত্যিই বিয়ে করে থাকে, তাহলে ও আজমাতের সাথে থাকছে, একসাথে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে। আমি গেলে হয়তো ওদের দেখতে হবে। চোখের সামনে আমার না হওয়া রাজকুমারী অন্য কারোর হাত ধরে দাঁড়িয়ে থাকবে। সেসব আমি সহ্য করতে পারবো না। ও এখন আজমাতের সাথে আছে, সেসবই ভাবতে পারছি না। অদৃশ্য কিছু দৃশ্য ভেসে উঠেছে ওদের। ইচ্ছে করছে আমি আমাকে শেষ করে দিই, নয়তো ওকে শেষ করে ফেলি। না ফারদিনাকে আমি পাবো, না অন্য কেউকে পেতে দিব। এরকম বলবেন না। নিজেকে কেন শেষ করবেন? নিজেকে নিজে কারা শেষ করে জানেন? যারা আল্লাহকে ভয় পায় না। আল্লাহকে ভয় না পেলে মানুষ ধ্বংস হয়ে যায়। এহকাল পরকাল কোনো কালেই সে শান্তি পাবে না। সুফিয়ান মৃদু শব্দে কেঁদে উঠল। বড্ড ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমি এই দুনিয়াতে শান্তি পেলাম কোথায়? মা বাবাকে সেই কবেই হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি।
ভেবেছিলাম এই তো জীবনে বুঝি শেষ ধাপ। আর ঠিক সেই মুহূর্তেই যেন ফারদিনা এসে আমাকে বেঁচে থাকার আশা দিয়েছিল। কতটা না ভালোবাসতাম মানুষটাকে। কত স্বপ্ন ছিল ফারদিনাকে ঘিরে। আজ সবকিছু এভাবে শেষ হয়ে গেল। সুফিয়ান এর অভিব্যক্তি রাঙ্গা দেখছে। ওর চোখ থেকে জল পড়ছে। বিষয়টি লক্ষ্য করল বদ্র। বদ্র কিছু খড় এনে দিল রাঙ্গার সামনে। দিল জল। রাঙ্গা মুখ ঘুরিয়ে নিল। বদ্র ওর শরীরের আদর ভরা হাতে স্পর্শ করল। রাঙ্গা এবার করুণ কণ্ঠে যেন ধ্বনি তুলল। আজকের কণ্ঠে যেন ওর শক্তি নেই। সুফিয়ান গতকাল থেকে ওর যত্ন নিচ্ছে না। রাঙ্গা হঠাৎ চুপসে যাওয়া মুখটি দিকে তাকিয়ে সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। ওর দিকে এগিয়ে গেল। বেশ ঘনিষ্ঠ হয়ে ওর কাছে দাঁড়ালো। কাপা হাতে ওর শরীরে স্পর্শ করতেই নেতিয়ে গেল রাঙ্গা। সুফিয়ান খড় আর জল ওর দিকে এগিয়ে দিল। রাঙ্গা এবার খেতে শুরু করলো গ্রুগ্রাসে। সুলেমান বলল, দেখলেন আপনি আপনার সাথে সাথে ওকেও দুর্বল করে ফেলছেন। আর নিজেকে এরকমভাবে শেষ না করে যা করতে চাচ্ছেন করেন। তবুও চুপচাপ বসে থাকবেন না। সুফিয়ান এখন কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। কি করা উচিত তার? কিরগিস্তান যাওয়া উচিত? নাকি তালুকদার বাড়িতেই খোঁজ করা উচিত ফারদিনার? সেখানে বন্দি করে রেখেছে? কখনো ভাবছে তাকে বন্দি করে রাখা হয়েছে। কখনো ভাবছে দূরে চলে গেছে। কখনো ভাবছে ফারদিনাকে ওরা রাক্ষসে বাইগুলো মেরে ফেলেনি তো। উত্তর মিলছে না একটিরও। চরমভাবে ভেঙে পড়েছে সুফিয়ান। ফারদিনা যেন ছিল তার এক শক্তি। আজ সেই শক্তি দূরে চলে যাওয়ায় সে নিষিক্ত হয়ে যাচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আছে। ডলে পড়ার আশঙ্কা। রাঙ্গাকে শেষবারের মতো আদর করে বারান্দায় বসে ফারদিনার কণ্ঠ ভেসে আসছে। সুফিয়ান তাকালো। তার গোলাপের বিশাল বাগান থেকে কণ্ঠটি ভেসে এসেছিল। ফারদিনা সাদা রঙের একটি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। একটি গোলাপ ছিঁড়ে হাতে তুলে নিয়ে গন্ধ শুকছে। চোখে আনন্দ, ঠোঁটে হাসি নিয়ে তাকিয়ে আছে সুফিয়ানের দিকে। সুফিয়ান মুখে একরাশ হাসি আনলো। বিষণ্ণতা কেটে গেল মুহূর্তে। সে দৃঢ় পায়ে হেঁটে বাগানটির কাছে এগুলো। ফারদিনা বলল, গোলাপ ফুটেছে তো, প্রেম নিবেদন করবে না? সুফিয়ান হঠাৎ কি যেন ভেবে দৃষ্টি এলোমেলো করে দ্রুত কণ্ঠে বলল, তুমি এই বাগানে কেন ঢুকেছ? বেরিয়ে আসো। এই বাগান পবিত্র নয়, জলদি বেরিয়ে আসো। সুলেমান সহ সবাই হাঁ করে তাকিয়ে আছে সুফিয়ানের দিকে। কি বলছে একা একা? মানুষটি সত্যিই পাগল হয়ে যায়নি তো? ওরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। সুলেমান সুফিয়ানের দিকে এগিয়ে গেল। গোলাপ বাগানের দিকে চাইল। কিছুই দেখা যাচ্ছে না গোলাপ ব্যতীত। গোলাপ বাগান অপবিত্র মানে বুঝল না। বোঝার চেষ্টা করতেই সুফিয়ানকে বলল, আপনি কার সাথে কথা বলছেন? সুফিয়ান সুলেমানকে ফারদিনাকে দেখাতে চাইলেই ফারদিনা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সুফিয়ান পাগলের মতো চারদিকে তাকালো। ফারদিনা, ফারদিনা বলে চেঁচাতে লাগলো। কিন্তু আফসোস, ফারদিনার কোনো সাড়া পেল না। সুলেমান সাহস করে সুফিয়ানের গায়ে হাত রেখে বলল, কেউ নেই। এভাবে ভেঙে পড়বেন না। অতিরিক্ত ভাবছেন তাকে নিয়ে। তাই ভুল দেখছেন। হ্যালোসিনেশন হচ্ছে। সুফিয়ান বুঝতে পারলো। আবার গিয়ে বসলো বারান্দায়। সিগারেট বের করলো। ম্যাচ ধরাতে পারছে না ঠিক মতো। হাত কাঁপার জন্য নিভে গেছে কয়েকবার ম্যাচ। শেষবার সফল হলো। রোদ উঠেছে। সূর্য সবেই সমস্ত তাপমাত্রা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির মাঝে। শীতের সময়ে এখন শেষের দিকে। ফুরিয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ খেলা। শীতের কুয়াশা মাখা দিনগুলো সুফিয়ানের খুব মনে পড়বে। খুব করে মনে পড়বে। ফারদিনের সাথে শীতের রাতে লুকিয়ে লুকিয়ে দেখা করা। তাকে বাঁশির সুর শোনানো, ইচ্ছে করে সুফিয়ানকে রাগানো, বায়না ধরে তার ঘরে থেকে যাওয়া, অভিমান করে চলে যাওয়া। মনে পড়বে। প্রতি মুহূর্তে মনে পড়বে। পড়ছে। স্মৃতিগুলো তার শিরায় উপশিরায় গেঁথে গেছে। হৃদয়ের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। কিভাবে ভুলে যাবে সে? ধান ক্ষেতের পাশে বসে আছে সুফিয়ান। ক্ষেতের বীজ রোপণ করার দিন ফারদিনা দূর থেকে দেখছিল। আজমাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। সুফিয়ান তখন জল চাইলে ফারদিনা সবার চক্ষু আড়ালে জল নিয়ে এসেছিল তার কাছে। যেদিকে তাকাচ্ছে শুধু ফারদিনার স্মৃতি। চোখের পাতা খানিকটা ফুলে উঠেছে। পুরুষরা কাঁদে না। কাঁদলেও কেউ দেখে না। কিন্তু আজ যে সুফিয়ানকে দেখবে, সে নিশ্চিত হবে পুরুষরা কাঁদে। সুলেমান ওরা তখন চলে গিয়েছিল। বাজার থেকে টুকিটাকি কিছু খাবার কিনে এনেছে। শুকনো রুটি, কলা। ওরাও গতকাল থেকে না খেয়ে আছে। সুফিয়ানও। তার চোখ মুখ ভেঙে ঝুলে পড়েছে যেন।
সুলেমান তার পাশে বসলো, হাবলু একপাশে। বদরু তার ঘরের দিকে গেল জল আনতে। মিনিট দুয়েক পর একটা মাটির পাত্রে জল নিয়ে হাজির হলো। সুফিয়ানের দিকে রুটি আর একটা কলা এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন। কিছু তো খাননি। খিদে নেই। না খেলে মরে যাবেন। একটু রসিকতার ছাপ নিয়ে বলল লাল মিয়া। সুফিয়ান ক্ষুদ্র হাসির সাথে বলল, মরে গেছে অনেক আগেই। এখন শুধু দেহটা পড়ে আছে। আপনি না আমাদের ভরসাস্থল, সৎ কাজের উৎসাহ করেছিলেন, সঠিক পথ দেখিয়েছিলেন। আজ সততা আর বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছেন। সুলেমান বলল। সুফিয়ান কিছু না বলে তাকালো দূরে, ক্ষেত ছাড়িয়ে। সেখানে সাদা শাড়ি পরে কেউ দৌড়াচ্ছে, খুব আনন্দে, হাতে গোলাপ ফুল। ফারদিন আসে। সুফিয়ান ভুল দেখছে, চোখের পাতা ফেলে সরিয়ে ফেলল দৃষ্টি। বারবার কেন ফারদিনাকে সাদা শাড়ি পরনে দেখছে বুঝতে পারছে না। বুকটা বারবার বার হয়ে যাচ্ছে, এই বুঝি নিঃশ্বাস আটকে যাবে। সুলেমান তাকে খাওয়াতে ব্যর্থ হলো। আরেকটাবার চেষ্টা চালিয়ে বলল, না খেলে নিস্তেজ হয়ে যাবেন। তখন ফারদিনাকে খুঁজে বের করবেন কিভাবে? ফারদিনাকে খুঁজে বের করার কথাটা শুনে ঘুরে তাকালো ওর দিকে। বলল, তার মানে ফারদিনা লুকিয়ে আছে, নয়তো বন্দি করে রেখেছে ওরা। তোরা এটাই ভাবছিস? হতেই পারে। সুলেমান নিশ্চিত না হয়ে সুফিয়ানকে বুঝাতে চাইল। প্রসঙ্গ পাল্টে বলল, জানেন আজ কি ঘটেছে? চৌরঙ্গি হাটবাজারের পাশে একটা লাশ মিলেছে। লোকটি সাধারণ যুবক, তবে দেখে মনে হয়েছে ওকে কেউ টেনে হিঁচড়ে কোথাও নিয়ে নিচ্ছিল। নিতে নিতেই বোধহয় মারা গেছে। পাশ থেকে লাল মিয়া বলল, আমার তো মনে হয় ঘোড়ার সাথে বেঁধে এরপর টেনে টেনে নিচ্ছিল, পরেই মারা যায়। সুলেমান আবার বলল, অদ্ভুত মৃত্যু। এরকম মৃত্যু আমি আর দেখিনি। থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, বাজারটি আগের মতো নাই। কত মানুষের হই হুল্লোড় ছিল আগে। মানুষের কোলাহলের শব্দে ঢোকা যেত না। আজ শুধুই নীরব। ঠিক যেন জমিদার বাড়িটির মতো আজ নীরব হয়ে গেছে। জমিদার বাড়ি, জমিদার বাড়ি বলেই লোকে এক সময় মাথায় তুলে রাখতো যেন। দিন শেষে কত মানুষের আনাগোনা দেখা যেত। আজ আর সেই আনাগোনা নেই, বলল লাল মিয়া, মুখের অভিব্যক্তিতে এক আকাশ পরিমাণের শিথিলতা। হুম, তুই ঠিক বলেছিস। আমিও লক্ষ্য করেছি বিষয়টি। চৌরঙ্গী হাট যেতেই তো তালুকদার বাড়ি। কেমন এক নির্জন নীহারিকা পরিবেশ সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে বাড়িটিতে কেউ থাকেই না, বলল ভদ্র। ওর চোখে জল নেমে এলো। আগামী 12 থেকে 40 ঘন্টা সুফিয়ান সময় দিয়েছে আরিফদের। এই সময়ের মধ্যে সে নিজেও আশেপাশে সমস্ত জায়গায় খোঁজ নেবে। মরুভূমির পথে দূরের দেশে উদ্দেশ্যে কেউ পাড়ি জমিয়েছে কিনা। কিন্তু তার মনটা কোনো কারণে সায় দিচ্ছে না দূরে যেতে। ফারদিনা তার আশেপাশেই আছে এমনটি মনে হচ্ছে। অথচ এর সঠিক কোনো প্রমাণ নেই। প্রমাণ যা তা থেকে বোঝা যাচ্ছে ফারদিনা তার উপর অভিমান করে দূরে চলে গেছে। ঠিকই তো, যাওয়ারই কথা। আজ সে যদি ফারদিনাকে নিজের চোখের সামনে অন্য কাউকে বিয়ে করতে দেখত, তখন সে ঠিক কি করত? প্রশ্নটা নিজের দিকেই ছুড়ে দিল, কিন্তু জবাব মিলল না। সুলেমান সুফিয়ানের ধ্যান কেড়ে নিতে আবার বলল, জানেন কিছুদিন আগে মেলা থেকে বেশ অনেক বাচ্চা গায়েব হয়ে করে নেওয়া হয়েছে। দারোগা খোঁজ নিয়ে জানতে পারে ওদের পরিবার কেউই পরে আর খুঁজে পাওয়া যায়নি। অদ্ভুত না? সুফিয়ান ছোট্ট করে বলল, হুম। আর বাকি কিছু বলার মতো শক্তি নেই যেন এই মুহূর্তে। আচ্ছা, কোথাও এমনটি নয় তো? গ্রাম মানবশূন্য যেভাবে হচ্ছে, ঠিক সেইভাবে ফারদিনাও গায়েব হয়ে গেছে। সুলেমান প্রশ্নটি কাকে করলো ঠিক বুঝতে পারল না। সুফিয়ান তাৎক্ষণিক বড় বড় চোখের জলাক্রান্ত চাহনিতে ওর দিকে তাকালো, বলল, কি বলেছিস? তাহলে ওর ভাইয়েরা সত্যটা লুকাবে কেন? আর ফারদিনা চিঠিতে তো স্পষ্ট লিখে গেছে, আমাকে সে ছেড়ে চলে গেছে। আমাকে ও শেষ যে অবস্থায় দেখেছে সেটাও উল্লেখ করা। আমার কোথাও একটা গরমিল মনে হচ্ছে, বলল সুলেমান। হাতে একটি কলা। লাল মিয়া বলল, চিঠিটা সেই লিখেছে তো? সুফিয়ান বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে জবাব দিল, হুম। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু ফারদিনার সাথেই ঘটেছে। কিছু স্বাভাবিক মুহূর্ত। ফারদিনা ব্যতীত সেসব অন্য কারোর জানার কথা না। অস্বাভাবিক মুহূর্ত বলতে? প্রশ্নটা করে হাবলু সুফিয়ানের সামনে গিয়ে গাছের উপর লুটিয়ে বসে। সুফিয়ান জবাব দিল না। সুলেমান হাবলুর দিকে চেয়ে বলল, কিছু প্রশ্ন না করে বুঝে নিতে হয়।
থেমে গেল সোলেমান। মাথা তুলে আকাশের দিকে তাকালো সুফিয়ান। সূর্য এখনো মাথার উপরে উঠেনি। সময় ধরা যায় বেলা ১১টা। সুলেমান কলাটা সুফিয়ানের দিকে এগিয়ে দিল। বলল, এটা অন্তত খেয়ে নিন। আপনার শরীরটা নেতিয়ে যাচ্ছে, দেখছেন? সুফিয়ান নিজের দিকে তাকালো। এত দ্রুত তার শরীর নেতিয়ে যাবে না। দুর্বলতা মনের, শরীরের না। বলা হয় হৃদয় ভেঙে গেলে আপনা আপনি শরীর ভেঙে যায়, দুর্বল হয়ে যায়। বলল, এত সহজে আমি ভেঙে পড়ছি না। হয়তো হৃদয়টা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। জোড়া লাগানোর চেষ্টাও আপাতত করছি না। যতদিন না ফারদিনাকে খুঁজে পাচ্ছি ততদিন পর্যন্ত অন্য মুখে তুলব না। তার মানে আপনি নিশ্চিত ফারদিনাকে আটকে রাখা হয়েছে? নয় কোনো একটা গরমিল নিশ্চয়ই আছে, বলল সোলেমান। সোলেমান সুফিয়ান ভ্রু কুঞ্চিত করে ফেলল। বারে বারে একই কথা কেন বলে ফেলেছে নিজেও আন্দাজ করতে পারছে না। সিন্ধুতলি গ্রামে থাকাকালীন এক রাতে ফারদিনাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। সেই রাতে শেষ প্রহরের দিকে একটা দুঃস্বপ্ন দেখেছিল। সে ফারদিনাকে বিয়ের জন্য তালুকদার বাড়িতে পৌঁছেছে। অপেক্ষা করছে কখন ফারদিনা বউ সেজে নিচে নামবে। সে অনেক আগ্রহ নিয়ে তাকে বউ সাজে দেখার জন্য বসে আছে। ঠিক সেই সুন্দর মুহূর্তে হঠাৎ করে পাল্টে যায়। ফারদিনা তার সামনে উপস্থিত হয়েছিল ঠিকই, কিন্তু সাদা রঙের শাড়ি পরে। স্বপ্নের কথা মনে করতে পারল না। ভয় ভয় হচ্ছে হঠাৎ তার। কি যেন কি হবে আশঙ্কা পাচ্ছে। তার মা মৃত্যুর আগে একটা কথা বলে গিয়েছিল, যখন যাই হবে সর্বদা আল্লাহর প্রতি সুধারণা রাখবে। আজ সুফিয়ান সুধারণা রেখেও যেন রাখতে পারছে না। সবকিছু ঠিকঠাক নেই। লাল মেয়ে এদিক ওদিক দেখতেই চোখে পড়ল সুফিয়ানের গোলাপের বাগানটির দিকে। ঘুরে সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, তখন আপনি বলেছিলেন আপনার গোলাপের বাগানটি অপবিত্র। গোলাপ বাগান অপবিত্র মানে কি? সুফিয়ান বলল, এমনটি বলেছিলাম? হুম, বলেছিলেন। বোধহয় ভুলে বলে ফেলেছি। বলে পকেট থেকে ফারদিনার চিঠিটা বের করলো। চিঠিতে যেন ফারদিনার মুখটি বেশি উঠেছে। পড়ল না, পকেটে রেখে দিল। আবার বের করলো। মনে হলো কিছু একটা চোখে পড়েও পড়েনি যেন। শুরু থেকে চিঠির লেখাগুলো আবার দেখলো। সুলেমান বলল, কি দেখছেন? সুফিয়ান বার গলায় বলল, চিঠির প্রথম লেখাগুলো একজনের, নিশ্চয় ফারদিনার। শেষের ২ লাইন অন্য কারো, আমি নিশ্চিত। কি বলছেন, সত্যি? ওরা সবাই একসাথে প্রশ্ন করল। সাথে নড়েচড়ে উঠল। হ্যাঁ, আমি অশিক্ষিত নই। এতটুকু বুঝার ক্ষমতা আমার আছে। এর মানে ওরা আপনার সাথে চালাকি করেছে? নিশ্চয়ই ফারদিনাকে কোথাও লুকিয়ে রেখেছে ওরা। সুফিয়ানের কথাগুলো শুনে ওরা কিছুই বলতে পারল না। কিছু বলার আগেই পিছন থেকে ভেসে আসে মজিদ মিয়ার হাসির শব্দ। লাঠিতে বর করে কালো চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে হাসছে। বারবার বলছে, পাপ বাপ কেউ ছাড়ে না, পাপ বাপ কেউ ছাড়ে না। ও পাগল চাচা। আপনি কোন পাপের কথা বলছেন? জিজ্ঞেস করল সোলেমান। মজিদ মিয়া আঙ্গুল তুলে সুফিয়ানের দিকে দেখালো। এরপর বলল, এরপর লাল মিয়া, এরপর ভদ্র হাবলু। ওরা বিভ্রান্তি নিয়ে বলল, আমরা কি বলেছি? সুফিয়ান ভাই কি করেছে? চাচা মনে হয় পুরোপুরি পাগল হয়ে গেছে।